আসসালামু আলাইকুম দর্শক, আমি ডাক্তার মির্জা শরীফুল হক, কনসালটেন্ট ইন্টারনাল মেডিসিন হিসাবে বারডাম জেনারেল হাসপাতালে কর্মরত আছি। বর্তমানে আমি ল্যাবেট কলাবাগান শাখায় নিয়মিত রোগী দেখছি। আজকে আমি আপনাদের সামনে ডায়াবেটিস রোগীর বৃদ্ধির কারণ, রিস্ক ফ্যাক্টর এবং কমপ্লিকেশন নিয়ে আলোচনা করব। 2024 সালের আইডিএফ ইন্টারন্যাশনাল ডায়াবেটিক ফেডারেশনের তথ্য অনুসারে বাংলাদেশে বর্তমানে পূর্ণবয়স্ক প্রতি 10 জনে একজন ডায়াবেটিসে আক্রান্ত এবং প্রি ডায়াবেটিক রোগীর সংখ্যা প্রতি 6 জনে একজন। হ্যাঁ, বাংলাদেশে বারডেম বা ডায়াবেটিক সমিতির তথ্য অনুসারে ডায়াবেটিস রোগীর সংখ্যা প্রায় 13 মিলিয়ন, অর্থাৎ 1,30,00,000। উত্তরোত্তর এই সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আইডিএফ এর তথ্য অনুসারে বাংলাদেশে 2024 সালে ডায়াবেটিসের প্রিভিলেন্স বা হার ছিল 12.5%, অর্থাৎ প্রতি 100 জনে 12 জন রোগী ডায়াবেটিসে আক্রান্ত। অথচ 10 বছর আগে যদি আমরা চলে যাই, তখন ডায়াবেটিসের প্রিভিলেন্স ছিল 10.3%, এবং তারও আগে 2014 সালে ছিল 7.5%। এই সংখ্যাটা ডে বাই ডে বৃদ্ধি পাচ্ছে। এখন কিছু কারণ চিহ্নিত করা গেছে যে রিস্ক ফ্যাক্টর অফ ডায়াবেটিস কী কারণে ডায়াবেটিস এত বৃদ্ধি পাচ্ছে। সাধারণত দুইটা ফ্যাক্টর আছে, একটা হচ্ছে এনভায়রনমেন্টাল ফ্যাক্টর এবং জেনেটিক ফ্যাক্টর। এনভায়রনমেন্টাল ফ্যাক্টরের মধ্যে আছে আরবানাইজেশন বা আধুনিক জীবনযাপন প্রণালীতে অভ্যস্ত হয়ে যাওয়া, ফিজিক্যাল ইনএক্টিভিটি বা কায়িক পরিশ্রমের অভাব, খেলাধুলার সুযোগ কমে যাওয়া, হাঁটার এবং ব্যায়াম করার জন্য পর্যাপ্ত খোলা মাঠ বা পার্কের অভাব, আনহেলদি ডায়েট হ্যাবিট, আমরা প্রতিনিয়ত অস্বাস্থ্যকর ফাস্টফুড, কোমল পানীয়, স্যাচুরেটেড ফ্যাট বেশি খাচ্ছি, পক্ষান্তরে পুষ্টিকর খাবার, শাকসবজি, ফলমূল কম করে খাচ্ছি। মানুষের স্লিপ প্যাটার্ন চেঞ্জ হয়ে যাওয়া, অনেকে দেরি করে রাত্রে ঘুমান, লেট নাইট, এবং হচ্ছে যে দেরি করে ঘুম থেকে উঠতেছেন এবং সারা রাত জেগে থাকতেছেন। এতে কিন্তু ওয়েট গেইনে ডায়াবেটিসের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। মানুষের গড়ায়ু বৃদ্ধি এবং পরিবেশ দূষণ, এটাও একটা কারণ, এবং কর্মক্ষেত্রে অত্যাধিক মানসিক চাপ, এসবও কিন্তু ডায়াবেটিস বৃদ্ধির একটা কারণ। আর আরেকটা ফ্যাক্টর আছে জেনেটিক ফ্যাক্টর। সাধারণত দেখা গেছে যে বাপ মায়ের ডায়াবেটিস থাকলে ছেলে মেয়েদের 50% চান্স ডায়াবেটিস হওয়ার, যদি তাদের মধ্যে ওবেসিটি থাকে বা ফিজিক্যাল ইনএক্টিভিটি থাকে, এসব রিস্ক ফ্যাক্টর থাকে। এবং ছোটো বাচ্চাদের যে ডায়াবেটিসগুলো হচ্ছে, এগুলোকে বলে টাইপ 1 ডায়াবেটিস। এদের সাধারণত প্যানক্রিয়াস বা অগ্নাশয় থেকে ওই ইনসুলিন নামক হরমোনটা তৈরি হয় না, এবং ছোটো বাচ্চাদের যারা টাইপ 1 ডায়াবেটিস ভুগতেছে, এরা জন্মের পর থেকে ইনসুলিন নিতে হয়, সারা জীবনে ইনসুলিন দিয়ে চিকিৎসা করতে হয়। এখন দর্শক, আমি ডায়াবেটিসের কমপ্লিকেশন নিয়ে আলোচনা করব। ডায়াবেটিসের কমপ্লিকেশনগুলো দুই ধরনের, একুট কমপ্লিকেশন এবং ক্রনিক কমপ্লিকেশন। একুট কমপ্লিকেশন তিন ধরনের হতে পারে: হাইপোগ্লাইসেমিয়া, হঠাৎ করে ব্লাড সুগার কমে যাওয়া, ডায়াবেটিক কিটোএসিডোসিস এবং হাইপারঅসমোলার নন কিটোটিকোমা। হাইপোগ্লাইসেমিতে সাধারণত দেখা যাচ্ছে ব্লাড সুগার হঠাৎ করে কমে যাওয়া, যারা ডায়াবেটিস রোগী, যদি ব্লাড সুগার গ্লুকোমিটারে 3.9 মিলিমোল অথবা 70 মিলিগ্রামের নিচে নামে আসে, আমরা বলি হাইপোগ্লাইসেমিয়া। হাইপোগ্লাইসেমিয়া হলে কিন্তু রোগীকে দ্রুত চিকিৎসা দিতে হবে। মিষ্টি বা হাতের কাছে যদি চিনি থাকে, এটা খাওয়ায় চিকিৎসা করতে হবে। এবং আরেকটা কমপ্লিকেশন আছে ডায়াবেটিক কিটোএসিডোসিস বা হাইপারঅসমোলার নন কিটোটিকোমা। এটা কিন্তু মেডিকেল ইমার্জেন্সি। এখানে ডায়াবেটিস রোগীর ইনসুলিন, ব্লাড সুগার সংখ্যা অনেক বেড়ে যায় এবং ডিহাইড্রেশন হয়, রোগীর আনকনসিয়াসনেস হয়ে যায়। এই রোগীগুলোকে ইমিডিয়েট হসপিটালে ভর্তি করে চিকিৎসা দিতে হবে। রোগীকে ইনসুলিন এবং আইভি ফ্লুইড দিয়ে চিকিৎসা করতে হবে, নাহলে মর্টালিটির সংখ্যা 50 থেকে 60% বেশি। আর কোনি কমপ্লিকেশন হচ্ছে যে একটা ডায়াবেটিস রোগী সাধারণত 15 বছর 16 বছর থেকে ডায়াবেটিসে ভুগতেছে এবং গড় বলি আমরা হিমোগ্লোবিন এ1সি যদি আনকন্ট্রোল থাকে, তাহলে অর্গান ড্যামেজ হয়, লিভারের সমস্যা হতে পারে, কিডনির সমস্যা হতে পারে, ডায়াবেটিক রেটিনোপ্যাথি, চোখের বন্ধ্যত্ব হতে পারে, এবং স্ট্রোকের ঝুঁকি অনেক পরিমাণ বেড়ে যায়। এই কমপ্লিকেশনগুলোকে দুই ভাগে ভাগ করা হয়েছে: মাইক্রোভাস্কুলার কমপ্লিকেশন এবং ম্যাক্রোভাস্কুলার কমপ্লিকেশন। মাইক্রোভাস্কুলার কমপ্লিকেশনের মধ্যে আছে ডায়াবেটিক রেটিনোপ্যাথি, বন্ধ্যত্বের একটা কারণ। সাধারণত দেখা গেছে যে আনকন্ট্রোল ডায়াবেটিস থাকলে বন্ধ্যাত্বর সংখ্যা বা অন্ধত্বের সংখ্যা প্রায় 30 থেকে 35% বেশি। ডায়াবেটিক নেফ্রোপ্যাথি, কিডনি বিকলতা আমরা বলি, ডায়াবেটিস আনকন্ট্রোল থাকলে কিডনি বিকল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং পরবর্তী ডায়ালিসিস লাগতে পারে, এদের সংখ্যা প্রায় 50%। এখন এই রিস্ক ফ্যাক্টরগুলো আমরা সাধারণত কীভাবে কমাতে পারি? দেখা গেছে যে যদি শুধু লাইফস্টাইল মডিফিকেশন বা নিয়মিত শারীরিক চর্চা, এসবের মাধ্যমে আমরা 30 থেকে 50% ডায়াবেটিস ঝুঁকি কমাতে পারি, যারা প্রি ডায়াবেটিক স্টেটে আছে, এখনও ডায়াবেটিস হয় নাই। নিয়মিত ব্যায়াম করা, ওজন কমায় রাখা, কার্বোহাইড্রেট কম করে খাওয়া এবং হেলদি ডায়েট করা, তাহলে হচ্ছে ডায়াবেটিসের রোগীর ঝুঁকি অনেক পরিমাণে কমে যায়। এখন ডায়াবেটিসের ঝুঁকি এড়াতে বা কমপ্লিকেশন এড়াতে একজন ডায়াবেটিস বিশেষজ্ঞ বা মেডিসিন বিশেষজ্ঞ ফলো আপ প্রয়োজন। সাধারণত দেখা গেছে যে যারা ডায়াবেটিস রোগে আক্রান্ত, ওরা নিয়মিত ডায়াবেটিস ফলো আপ আসেন না। এখন একজন বিশেষজ্ঞ ডাক্তারই জানে যে ডায়াবেটিস রোগীর ওষুধগুলো কীভাবে দিবেন, কাকে ইনসুলিন দিয়ে চিকিৎসা করবেন বা কাকে ওষুধ দিয়ে চিকিৎসা করবেন। দেখা গেছে যে একটা ডায়াবেটিস পেশেন্ট যার কিডনি সমস্যা আছে, একে কিন্তু ইনসুলিন দিয়ে চিকিৎসা করতে হবে, ওই ট্যাবলেটে কাজ হবে না।
আবার ডায়াবেটিসের রোগীর সাথে হার্টের সমস্যা আছে, প্রেশার আনকন্ট্রোল, রক্তের কোলেস্ট্রল আধিক্য আছে, এদেরকে কিন্তু রিস্পেক্ট অ্যাসেসমেন্ট করে ওষুধগুলো দেওয়া হয়। গর্ভাবস্থা ডায়াবেটিস আমাদের দেশে খুবই কমন, যে প্রেগনেন্সি উইথ ডায়াবেটিস। গর্ভাবস্থায় যদি ডায়াবেটিস ধরা পড়ে তাহলে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের ফলোআপে থাকতে হবে এবং ইনসুলিন দিয়ে চিকিৎসা করতে হবে, নাহলে কিন্তু কমপ্লিকেশন হতে পারে, রুগীর অ্যাবর্শন হয়ে যেতে পারে, তারপর হচ্ছে যে বাচ্চার বার্থ ডিফেক্ট হতে পারে, অঙ্গ বিভিন্ন রকম কমপ্লিকেশন ডেভেলপ করে। অতএব দর্শক, আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখতে বা কমপ্লিকেশন এড়াতে আপনি নিয়মিত একজন ডায়াবেটিস বিশেষজ্ঞ বা মেডিসিন বিশেষজ্ঞের পরামর্শে থাকবেন, ফলোআপে থাকবেন। আসসালামু আলাইকুম দর্শক, আজকে এই পর্যন্ত। অন্যদিন আপনার সামনে আমরা অন্য একটা টপিক নিয়ে হাজির হব।